সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি মব সহিংসতা ও জনপ্রত্যাশা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, তিনি যুক্ত আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত আছেন ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমার সাথে যুক্ত হয়েছেন মিজানুর রহমান, শিক্ষা ও উন্নয়ন গবেষক। তিনজনকেই আমি স্বাগত জানাতে চাই। এবং যেমনটা বলছিলাম, মব সহিংসতা ও জনপ্রত্যাশা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমি আলোচনাটা শুরু করতে চাই নূর খান লিটন আপনাকে দিয়ে। জনপ্রত্যাশার জায়গা থেকে যদি শুরু করি, অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্ম নিয়েছিল যে তারা এক ধরনের নতুন রাজনীতি দেখবে, কিংবা নতুন বন্দোবস্তের স্বপ্নও অনেকে আমাদেরকে দেখিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সে সময় আমরা দেখলাম যে সেই সময়টাতেই মব নামের একটা নতুন আতঙ্ক জনগণের নাগরিক জীবনকে মানে এক ধরনের কুক্ষিগত করে ফেললো অনেকটাই, এমনটাই। এবং এখন পর্যন্ত মব সহিংসতা, সে সময় সেটিকে মব জাস্টিস বলে জাস্টিফাই করার এক ধরনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু মব তো মবই, এবং সহিংসতা সহিংসতাই। নতুন করে কেন মব সহিংসতা নিয়ে কথা বলার এই অবকাশ তৈরি হলো, এবং জনপ্রত্যাশার ক্ষেত্রে মব আসলে কি প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? নূর খান লিটন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। দেখেন, 5ই আগস্টের পরে এবং এখন পর্যন্ত যে আমরা হিসাব করি, তো ধারাবাহিকভাবে এই ঘটনাগুলি ঘটে আসছে, এবং সাম্প্রতিককালের ঘটনাগুলি সংখ্যাগত দিক যদি আমরা বিবেচনা করি অনেক কমেছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে 5ই আগস্টে মানুষ কিন্তু একটা বড় স্বপ্ন দেখেছিল, এবং মানুষকে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, প্রত্যাশার জন্ম দিয়েছিল, কিন্তু সমস্ত প্রত্যাশা ম্লান করে দিয়েছে কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা, এবং তার ভিতরে মব একটা, এবং মবও আবার অনেক ধরনের এখানে আমরা দেখলাম। প্রথম হচ্ছে কিছু মানুষ সংগঠিত হয়ে কিছু স্থাপনা দখল করা, বালুমহল দখল করা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, স্কুল কলেজের কমিটি দখল করা, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একজনকে নামিয়ে আরেকজনকে উঠিয়ে দেওয়া, এই যে ব্যাপারগুলি আমরা দেখেছি মানুষের বাড়িঘরে এই মব সন্ত্রাস এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে সেখানে চাঁদাবাজি ব্যাপক মাত্রায়, এবং এইটার প্রধানতর শিকার ছিল তৎকালীন যারা সরকারের সাথে ছিলেন, বা ওই রাজনৈতিক দল, স্বৈরাচারের যে রাজনৈতিক দল, তার সমর্থক, তার নেতা, তার বিভিন্ন পদবিধারী লোকেরা। এবং আমরা গুলশানে দেখেছি যে একজন সাবেক পার্লামেন্ট সদস্যের বাড়িতে যে টাকা দাবি করেছে, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যে তাদেরকে আটক করেছে, এবং তাদের ব্যাপারে যেটা খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে এই ধরনের ঘটনা তার আগেও বেশ কয়েকটা ঘটিয়েছে। এবং আমরা দেখলাম ধানমন্ডিতে এরকম একটি ঘটনা, একটা ব্যবসায়িক হাক্কানি পাবলিশার, সম্ভবত আমি যদি ভুল না করি, তার কাছে চাঁদা দাবি করতে গিয়েছিল, এবং সেখানে এক দফা চাঁদা নিয়ে দ্বিতীয় দফা যখন চাঁদা নিতে গেছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করেছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম ধানমন্ডি থানায় যে তৎকালীন একজন ছাত্রনেতা যিনি সমন্বয়ক ছিলেন, তিনি থানায় যে তাদেরকে জোর করে ছাড়িয়ে আনেন, এবং এই ঘটনাগুলিকে এক ধরনের আইনি লেবাস দেওয়ার চেষ্টা তখন আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা এইভাবে জিনিসটাকে অনেকে ব্যাখ্যা দিতে চান যে এটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে ঘটে। কেউ কেউ বলেছে এটা আন্দোলনেরই অংশ। এই ধরনের বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আসলে এই যে মব সন্ত্রাসকে কিন্তু উস্কিয়ে দেওয়া হয়েছে। এবং এমনই একটা অবস্থা, একদিকে মব সন্ত্রাস বা সহিংসতা, আর একদিকে আপনি দেখবেন মিথ্যা মামলা, একেবারে স্পষ্ট যে অসত্য মামলা দেওয়া হয়েছে। তখন দেখা গেছে যে একটা হত্যাকাণ্ডের ঘটনায় রাজনীতিবিদদের আসামি করা হয়েছে, ব্যবসায়ীদের আসামি করা হয়েছে, পেশাজীবীদের আসামি করা হয়েছে, এবং পরবর্তীতে খোঁজ নিয়ে অনেকগুলি ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি যে বাদী জানেন না যে ওইটার আসামি কাকে কাকে দেওয়া হয়েছে, এবং বাদীর কাছ থেকে মামলা বাণিজ্যেরও এবং সেখানেও মবকে একটা
হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, এই যে একটা অরফানেজ এতিমখানা, আজিমপুর যে এতিমখানা, স্যার সলিমুল্লাহ এতিমখানা, এর তত্ত্বাবধায়ককেও এই মবের শিকার হতে হয়েছে এবং তার কাছ থেকে চাঁদা নিয়েছে এবং পরবর্তীতে সেই চাঁদাবাজদের আবার সেনাবাহিনী গ্রেপ্তারও করেছে দ্বিতীয় দফায় টাকা নিতে আসার পর। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তাকে মিথ্যা মামলা দিয়ে 2-3 জায়গায় ছাত্র হত্যার মামলা দিয়ে তাকে পরবর্তীতে জেলখানায় পাঠানো হলো। মানে এত ভয়াবহ অবস্থা। নূর খান লিটন, আমি ফিরবো, না হলে আমি আর দুজনকে একেবারে সময় দিতে পারবো না, এই অংশে সময় কম। ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আমি আপনাকে আসলে ওই দলটির, আপনার দল, নির্দিষ্ট দলের একজন সদস্য, সক্রিয় কর্মী হিসেবে আপনাকে প্রশ্নটা করতে চাই। বিএনপি বা বিএনপির যে সংগঠনের সাথে আপনি আছেন, ছাত্রদল কোনোভাবে, কোনো রকমভাবে কি আসলে এই যে মব সহিংসতা নিয়ে আমরা কথা বলছি সেটির সাথে জড়িত আছে? আপনি তো বলবেন না, কিন্তু আমরা দুদিন আগেই এক ধরনের মবের কিন্তু নমুনা দেখেছি যে ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটিতে এক ধরনের মবের চেষ্টা করেছে। এটা কি সত্য কি সত্য না, সেটা সেই ব্যাখ্যা দিয়ে যদি একটু শুরু করতেন। মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, আর মব জাস্টিস মানে উচ্ছৃঙ্খল জনতার বিচার। কিন্তু এখানে হচ্ছে কি যে আপনার সেই দিন যে ঘটনাটা, আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন, সেই জায়গায় কিন্তু একটা ভুয়া ফটোকার্ড এবং খুবই বাজে, আমি আপনার সাথে এটা বলতে পারবো না, শেয়ারও করতে পারবো না, সেই জায়গা থেকে। তো সেই জায়গায় তার যে বিষয়, তার বিষয়ে অনেকের ক্ষোভ থাকতে পারে, কারণ 50% মানুষ বিএনপিকে ধারণ করে, হৃদয়ে লালন করে। তারা যদি কেউ মনে আঘাত পায়, সেটার দায়িত্ব তার নিতে হবে না। কারণ আপনি ফেক ফটোকার্ড আপনি যখন ছড়ালেন এবং আপনার যখন প্রতিনিধিরা তখন আওয়াজ দিয়ে একটা জাস্টিফাই করে বললো যে সবাই আবার আগের মতো শাহবাগে ওইরকম আওয়াজ তুলে যখন আপনি যাবেন, তখন বিষয়ের দায়ভার তো আপনার কাঁধে বর্তাবে। কারণ পার্লামেন্টেও কিন্তু স্পিকার বলতেছে যে মিস্টার হাসনাত আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার। তো বিষয়টা কি, মবের আপনার যদি প্রেক্ষাপটটা চিন্তা করেন, তারা যেভাবে নিজেদের সুবিধা আদায়ের জন্য মবটা করতো, আপনি যে একটু আগেই আমাদের ভাই বললেন যে এই জায়গাটায় যে মব করে প্রত্যেকটা জায়গায়, ওই যে আপনার প্রত্যেকে কেউ লিক করেছে, তখন ফ্যাসিস্টের দোসর ছিল, আপনাকে কি রাষ্ট্র দায়িত্ব দিছে যে তার আপনি সম্পত্তির ক্ষতি করবেন, তার জানমালের ক্ষতি করবেন? এই দায়িত্ব তো আপনার না, এই দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। এইটার চর্চাটা কোথা থেকে শুরু হয়েছিল আপনার, সেটা ব্যাকগ্রাউন্ডটা 24-এর গণ অভ্যুত্থানের পরে, মানে 5ই আগস্ট থেকে শুরু করে আমাদের এই 12ই ফেব্রুয়ারি এই গভর্নমেন্ট পর্যন্ত, শাহবাগেই 1,500-এর উপর খালি, মানে ওইখানে রাস্তায় খালি বসে পড়তো আর মানুষের জনদুর্ভোগ হইতো। 1,500-এর উপর একই দিনে হয়েছে যে 5-7টা পর্যন্ত হয়েছে, যে 5-7টা ঘটনা ঘটছে, 10টা লোক যে বসে আছে জুলাই যোদ্ধা বলে, তারা তাদের চিকিৎসা পায় না, এজন্য রাস্তা পুরো বন্ধ, পুরো ব্লকেট দেওয়া। তো এই জায়গাগুলো মব কালচার এবং মব জাস্টিস কিন্তু বাংলাদেশে ছিল না। আপনি দেখবেন আবার পাশাপাশি অপর রাজনীতি দেখবেন, বাংলাদেশে কখনো কাওয়ালির ছিল না, প্রচলন ছিল না, কিন্তু তারা বিভিন্ন ক্যাম্পাসে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী পাকিস্তানের প্যাটার্নে তারা আবার কাওয়ালিকেও নিয়ে আসলো। মানে আপনার এগুলো সব ইন্টারকানেক্টেড মানে কি আপনার যে কোনো কিছু। কাওয়ালিকে পাকিস্তানের প্যাটার্নে বলছেন কেন? কাওয়ালি তো সাংস্কৃতিক চর্চার একটা অংশ হতে পারে। না না, অবশ্যই হতে পারে, কিন্তু এতদিন আপনি নিজে 24-এ গণ অভ্যুত্থানের আগে আপনি কোনো শুনছেন যে ক্যাম্পাসে কোনোদিন কাওয়ালি উৎসবে? আমরা কোনোদিন, আমি মানে আমার ক্যাম্পাস লাইফে পাইনি, আপনি পাইছেন কিনা আমি জানি না। আমি পাইনি, কিন্তু না কখনো হয়নি, কিন্তু হবে না এরকম তো না। সাংস্কৃতিক চর্চা হতে পারে। আপনি কেন বাংলাদেশে শাড়ি গান আছে, জারি গান আছে, সেগুলো না নিয়ে আপনার কেন কাওয়ালি নিতে হবে? এটা আমি ডিবেট করতে পারি আপনার সাথে। মানে কাওয়ালিকে নিয়ে মানে একেবারে স্পেসিফিক্যালি আপনি কাওয়ালিকে কেন পাকিস্তানি বলতে চাচ্ছেন? কারণ আপনার হচ্ছে সংস্কৃতির অংশ কেন ভাবতে পারছেন না? সংস্কৃতির অংশ, কারণ আমাদের কাওয়ালির থেকে জারি গান, শাড়ি গান আমাদের বেশি আপন। আপনি আপনার নিকটাত্মীয়ের কাছে না যে আপনি কেন প্রমোট করবেন না? আপনাকে কি রাষ্ট্র বলছে যে তুমি শাড়ি গান গাওয়া যাবে না, কাওয়ালিতে আমার যাইতে হবে? আপনার কেন পাকিস্তান থেকে সিঙ্গার আনতে হবে? ইন্ডিয়া আমার পছন্দ না, পাকিস্তান থেকে সিঙ্গার আনতে হবে কেন? বাংলাদেশ কি শিল্পীর অভাব পড়ছে? আমাদের সবচেয়ে বড় কনসার্ট সবার আগে বাংলাদেশটা যে হইলো, সেই জায়গার আয়োজক ছিল শুধুমাত্র বাংলাদেশি শিল্পীদের নিয়ে, এর বাইরে আর কেউ কিন্তু না। কারণ আমার ভারত দরকার নাই, পাকিস্তান দরকার নাই, আমি আমার সংস্কৃতিটা প্রমোট করব, এইটাই তো আমাদের মিনিংটা, সবার আগে বাংলাদেশ। তো আমি নিজে কেন কাওয়ালিকে প্রমোট করার আগে আমার তো চিন্তা করতে হবে আমার কি নিজস্বতা আছে, আমার কি নিজের সংস্কৃতি আছে, আমি সেটা আপনাকে বলতেছি। আমার যদি না পাই তারপর নিয়ে আসলাম। অবশ্যই না, আমি আমার সংস্কৃতি, আমার যা ঐতিহ্য সবকিছুর মধ্যে থেকেই বলছি যে কাওয়ালিও তো সংস্কৃতির অংশ হতে পারে, এটাকে পাকিস্তানি লেবাস কেন দিতে হচ্ছে? আর দ্বিতীয়ত, আমি যদি সব জায়গায়, বাংলাদেশে তো কূটনৈতিক সম্পর্ক বা কূটনীতির একটা ব্যাপারও রয়েছে, ভারতের সাথে আমার সম্পর্ক যদি খারাপ থাকে, পাকিস্তানের সাথেও আমার খারাপ সম্পর্ক রাখতেই হবে, এমনটা কেন? আপনার তা না। আওয়ামী পিরিয়ডে
তারা ইন্ডিয়ার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, ইন্ডিয়ার সিঙ্গার আসতো, নায়ক নায়িকার আসতো না, সিনেমা বাংলাদেশে চলছে না, সবই চলছে। আর এই অন্তর্বর্তীকালীন সময় তারা কি ইন্ডিয়া পছন্দ না, তাই বলে আমি পাকিস্তানের কাছে যাবো তা তো না। আমরা আমাদের নিজেদেরটা কিভাবে স্বকীয়তা রাখবো, নিজেদেরটা প্রমোট করব, সেই ইন্টেনশনের ব্যাপারে আমি আপনার ডিবেট করতে পারি। আমি কাওয়ালির বদলে আমার বলা উচিত ছিল সেই জারি গান, শাড়ি গান, ভাওয়ালি গান, সেগুলো আমরা নিয়ে আসতে পারি, আমরা সেটার ব্যাপারে ডিবেট করতে পারি। আপনি প্রথমেই কেন ওই জায়গায় যাবেন? আমাদের সময় দেখা যেত যে ঈদে মিলাদুন্নবীর সময় আমাদের মিলাদ হইতো একটা, প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা জায়গায়, কিন্তু সেই চর্চাটা আমাদের নাই। ইসলামকে কোথায় সত্যিকার অর্থে ধারণ করতে হবে সেই চর্চাটা আমাদের কাছে নাই। ওকে, আমরা ছিলাম মব সহিংসতার মধ্যে এবং জনপ্রত্যাশা নিয়ে আসলে আমরা কতটুকু এগিয়ে যেতে পেরেছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমরা নিশ্চয়ই আবারও আলোচনায় ফিরবো। ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আমি একটু মিজানুর রহমানের কাছে চলে যাই। শিক্ষাঙ্গনগুলো ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে, এটি কেন? প্রথমেই ধন্যবাদ দেশ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহবক্তা প্রথমে নূর খান লিটন এবং ডক্টর আওয়াল, তাদেরকে ধন্যবাদ, এবং প্রিয় উপস্থাপিকা তাকেও ধন্যবাদ। শিক্ষাঙ্গনে মব সন্ত্রাস চলছে, এটা একটা ন্যারেটিভ, আমি মনে করি না। আমাদের শিক্ষাঙ্গনে যেটা হচ্ছে একটা অনিয়ম চলছে। এই অনিয়মের যদি শুরুটা বলতে হয়, এটার বিস্তৃতি অনেক আগে থেকে, এটা আজকে আর গতকালকে হয়নি। এটার বিস্তৃতি সেই যেদিন থেকে, আমি যদি আপনাকে ভুল না করি, আমি ৭৫-এর পরে যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো, তারপর থেকেই এটা শুরু। এবং এই শিক্ষাঙ্গনে সেখান থেকেই আসলে কি বলবো যে জঞ্জাল, যেই এখন আমরা ন্যারেটিভ দিয়েছি, আমি সত্যি কথা বলতে কি খুব মর্মাহত হই। নতুন নতুন যে ন্যারেটিভ দেওয়া হয়, এতদিন সন্ত্রাসী বলা হতো, তারপরে বলা হতো যে দলীয়করণ বা বিচ্ছিন্ন অথবা কি বলবো যে একটা সমাজ বহির্ভূত কাজ, কিন্তু এখন এটার নাম দেওয়া হয়েছে মব। আসলে এই যে গণপিটুনি, এটা তো আর একটা নাম আছে, গণপিটুনি। এই দেখেন কি সুন্দর করে এটাকে ইংরেজি ওয়ার্ডটা এখানে বসায় দিছে, তো মবটা শুনলে মনে হয় না জানি কি। আসলে এই যে যা কিছু অনিয়ম সমাজে বর্তমানে, এর গোড়া পত্তন করা উচিত, কিন্তু এর শুরুটা কিন্তু গতকালকে বা আজকে না, এটার শুরু অনেক দীর্ঘ বিস্তৃত। এবং আমি বলবো যে এটা সত্য যে আমাদের যে রাজনৈতিক দল আছেন এক্সিস্টিং, সেটা বড় দলগুলো, তাদেরও দায়ভার নেওয়ার সময় এসেছে। আমি বিশ্বাস করি বর্তমান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি এটার বিষয়ে অকিবহাল। কেন আমি বলছি, আপনি বলবেন যে আমি মনে হয় কোনো একটা দলের পক্ষ টানছি। আমি যেটা বলতে চাই, মানুষ যেটা সোজাভাবে বলে, আমরা যারা একটু ধর্মী মানুষ, তারা একটু বিশ্লেষণ করে বলতে চাই। তারেক জিয়ার গতকালকে যে যশোর ভিজিট, সেখানে কিন্তু নটা বড় বড় দাগের অলরেডি কাজকর্ম কিন্তু শুরু হয়েছে, যেগুলি কিন্তু নির্বাচনে জেতার আগেই বলেছিল যে আমি যদি নির্বাচনে জিতি তাহলে আমি কৃষকের কার্ড দিব, আমি ফ্যামিলি কার্ড দিব, আর আমি জনগণই যেহেতু আমার উৎস। বারে বারে কিন্তু তিনি একটা কথা বলেছেন, জনগণ বিএনপির শক্তির উৎস। হ্যাঁ, না, বিএনপির শক্তির উৎস। তো সেইখান থেকে আমি বলবো যে তার অনেকগুলো যে ইনিশিয়েটিভগুলো আমাকে মনে করা দেয়, এবং তার একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 17 বছর আমরা কি ছিলাম। গত 17 বছরে আমাদের টিভি খোলা যেত না, আমরা ইভেন মোবাইলে ইউটিউব দেখতে পারতাম না, শুধু বকাবাজি আর বকাবাজি, ঝগড়াঝাঁটি। এবং সবচেয়ে বড় কথা, রাষ্ট্রের যারা মানে প্রধান কর্তা ব্যক্তি, তাদের কাছ থেকে যদি আমরা ব্যবহার ভালো না শিখতে পারি, তাহলে এই জাতির জন্য কতটা, আমি বলবো যে আমরা কতটা অভাগা জাতি ছিলাম। আমরা তো মনে করতাম মনে হয় আমরা একটা কি বলবো, একটা পাহাড় সমান দৈত্যর হাতে দেশ চলে গেছে, যেখান থেকে আমরা বের হতে পারবো কিনা আমরা কখনো কল্পনা করিনি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এখন কিন্তু আমরা টিভি দেখতে পারছি,
ইউটিউব দেখতে পারছি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে কথাবার্তার টোন, আমার কাছে মনে হয় তিনি মনে প্রাণে বিশ্বাস করে যে তার জন্ম এখানে, তার মৃত্যু এখানে, এই বাংলাদেশই সব। তিনি কিন্তু কথায় কথায় বলে যে আমার শেষ সব কিছুর শেষ বাংলাদেশই হলো আমার বাংলাদেশ, আমি সবার আগে বাংলাদেশ। তো তার রেশ ধরে আমি বলতে চাই যে আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার যে কথাবার্তা এবং তার যে ডেলিভারি, সত্যিই এটা অনুকরণীয়। এবং আমি শিওর যে তিনি একটা সুদূর প্রসারী। তিনি কিন্তু দেখেন ক্ষমতায় আসার আগে এই দেশে পা রেখেই কিন্তু একটা কথা বলেছিল যে আমি কিন্তু সবাই এটা করবে সেটা করবে, কিন্তু আমি আসলে একটা পরিকল্পনা নিয়ে দেশে এসেছি, আমি সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করব। তারই ধারাবাহিকতায় আমি একটু বলতে চাই, 2-3টা বিচ্ছিন্ন ঘটনা এই সরকারের আমলে ঘটছে, কিন্তু আপনাকে একটা মনে রাখলে ভুলে গেলে চলবে না। দেখেন, যে সন্ত্রাসী যেই নামেই হোক না কেন, এর গোড়াটা কিন্তু অতীত। তার রেশ কিছুটা ভোগ করতে হয়েছে এই সরকারকে। এখন তো সেমন হচ্ছে না, ধরপাকড় চলছে, যারা যা করছে সে রিপোর্ট হচ্ছে। আবার একটা জিনিস চিন্তা করলে, ভুলে গেলে চলবে না, যে প্রশাসনটা আছে, যে পুলিশ বাহিনী আছে, এ সবই তো গত 17.5 বছরের 16-17 বছরের যে সরকার ছিল, যে দত্তের মতো তাদের বানানো। তাদেরকে নিয়ে আপনি ভালো কাজ করতে যাবেন, আমার মনে হয় এত সহজ না। তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কারা অনিয়মের সাথে যুক্ত, কারা নিয়ম বহির্ভূত কাজ করছে, কারা ইভেন সন্ত্রাসীদের সাথে সংক্রান্ত কাজ কর্ম প্রক্রিয়া শুরু হয়েছে আমরা যতটুকু জানি। মিজানুর রহমান, আমি একটা বিরতির পর এসে নিশ্চয়ই আরো আলোচনা করব। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে ফিরছি। দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। মব সহিংসতা ও জনপ্রত্যাশা আজকে আলোচনার বিষয়, এবং আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। ডাক্তার তহিদুর রহমান আওয়াল, আপনার কাছে চলে যেতে চাই। যেহেতু একটি রাজনৈতিক সংস্কৃতির কথা আপনি বলেছেন যে কোনো না কোনোভাবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। আমরা শুরুতে দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচনের কিছুদিন আগ পর্যন্ত রাজনীতির ভাষাতে পরিবর্তন এসেছে, রাজনীতিতে পরিবর্তন এসেছে, ধরনে পরিবর্তন এসেছে। আমরা পরিবর্তনের একটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু যে সংস্কৃতিটার প্রত্যাশা করেছিলাম সেইটা কি হয়েছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের কালচারে সবচেয়ে বড় বিষয়টা হয়েছে বিজয়ী হয়ে পরাজিত যে প্রার্থীদের বাসায় উনি গিয়েছেন। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মেসেজ। আপনি কোনোদিন এই ফ্যাসিস্ট হাসিনা কোনোদিন যে কোনো কারো বিরোধী দলের নাম শুনলে মনে হইতো ওরা একদম নির্মূল করে ফেলো, ওইটাই টেন্ডেন্সি ছিল। সেখানে উনি তাদেরকে বাসায় পর্যন্ত নিয়ে গেছেন, এবং যা একটা আসনও পায় নাই তার বাসায়ও গেছেন। আপনার তাদের বাসায় প্রত্যেকের বিরোধী দল নেতা যারা আছেন প্রত্যেকে কম বেশি তাদের প্রত্যেকে বাসায় গেছেন। এইটা দিয়ে কি বোঝা যায় যে উনি ইনক্লুসিভ গভর্নমেন্ট চাচ্ছেন, প্রত্যেকের প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশে এর আগে কোনোদিন, এইবারই প্রথম পার্লামেন্টে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সে বিষয়ে একটা কমিটি হয়েছে। এর মধ্যে 5 জন সরকারি দলের সদস্য আর 5 জন বিরোধী দলের সদস্য, টোটাল 10 জনকে নিয়ে কমিটি হয়েছে। এর আগে কখনোই মতামত বিরোধী দলের কোনোদিন নেওয়া হইতো না। যে গভর্নমেন্টে থাকতো সে মনে করতো আমিই সব, যেটা সাইকোলজি ছিল শেখ মুজিবের, শেখ হাসিনার, যে এদের মধ্যে আমিত্ব ভাব ছিল, যে এরা সকল ভালোর কিছু তারা যা বলবে তাই ঠিক। কিন্তু তারেক রহমান এটা বলেছেন আমরা, এটা আমাদের সরকার, মানে এর মধ্যে সকল বিরোধী দলও আছেন, সরকারি দলের সদস্যরা আছেন। এই হলো আমাদের এই জায়গায় পার্থক্য। আপনি পার্লামেন্টের ডিবেটগুলো দেখেন, কথা বলতেছে সবাই, কিন্তু কেউ কাউকে কিন্তু ব্যক্তিগত হামলা করতেছে না, ব্যক্তিগত আক্রোশ কোনো নাই প্রত্যেকে। এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা হলে পুরা পার্লামেন্ট এক হয়ে যাচ্ছে তার সময় কথা বলার জন্য, এবং তারাই বলতেছে বিরোধী দল যে আরো 5 মিনিট বাড়ায় বলা হোক। তাই এই যে সংস্কৃতি, যে আমরা ভালোর পক্ষে যেটা দরকার সেটা। এবং আপনি প্রোটোকলের গাড়ির কথা বলেন, তারেক রহমান প্রত্যেকটা জায়গায় প্রোটোকলের গাড়ি নিজে কমায় ফেলছেন। অফিস উনি নিজে 9টায় আসার কারণে বাকি মন্ত্রী প্রতিমন্ত্রীর প্রেসারে থাকে যে আমি অফিসে না ডিলে করে ফেললাম, প্রাইম মিনিস্টার আগে ঢুকে বলল সচিবালয়। এবং উনি কিন্তু তেজগাঁও পিএম অফিসের থেকে উনি অফিস করেন সচিবালয়ে বেশি। কারণ বাংলাদেশে যত কিছু প্রত্যেকটা যে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো কিন্তু সচিবালয়ে বেশি হয়, এবং মানুষের যত কষ্ট যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন এদের সব আমলাতান্ত্রিক জটিলতা কিন্তু সচিবালয় কেন্দ্রিকই। তো উনি মূল সমস্যার জায়গাগুলো ধরতেছেন। এখন বাকিটা হলো কি আমাদের নর্মসে পরিবর্তন আসতে হবে। আপনি দেখেন জামাত নেতার বাসায় উনি নিজে গেলেন,
প্রথমে ইলেকশনের পরে, তারপরে একটা কি যে ইরানে হামলা কেন তারেক রহমান জবাব চাই, তার শিষ্যরা স্লোগান দিচ্ছে শিবিরে। তাহলে আপনি কিভাবে আশা করবেন যে আমাদের অপর পক্ষেরও, আমি আপনাকে হাত বাড়াই দিচ্ছি, আপনি আমার হাত সরাই নিচ্ছেন, তো এই জায়গায় কি হবে? দুজনেই তো হাত বাড়াই যেতে হবে। অবশ্যই অবশ্যই ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আমি আপনাকে এই অংশে চুপ করাতে চাই। আপনার আলোচনা থেকেই আমি আসলে নূর খান লিটন আপনার কাছে চলে আসতে চাই। মব সহিংসতা মানে যখন এই যে বলছে যে দুই পক্ষকেই হাত বাড়িয়ে দিতে হবে এবং একটা সহযোগিতা, সহমর্মিতা এবং সমান অধিকারের রাষ্ট্র আমরা দেখতে চেয়েছিলাম, আমাদের জনপ্রত্যাশাই ছিল। এবং অনেকেই বলছে যে এই যে মব সহিংসতাগুলো অনেকখানি জঙ্গি আচরণের পর্যায়ে চলে যাচ্ছে। আপনি কি বলবেন, আপনার বিশ্লেষণ কি বলছে নূর খান লিটন? দেখেন, রাজনীতিতে যে সমঝোতাহীন যে বিষয়গুলো ছিল সেই জায়গা থেকে আমরা একটা ভালো জায়গায় ইতিমধ্যে প্রবেশ করেছি, এটা আমার পার্লামেন্টের চেহারা এবং কিছু কার্যক্রম দেখে মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলি স্টেপ অনেক পজিটিভ, এগুলি ইতিমধ্যে আলোচনা হয়েছে, এখানে বিতর্কের কিছু নাই। কিন্তু একটা জায়গা আমাদের খেয়াল রাখা উচিত, আমরা কিন্তু যারা মানবাধিকার নিয়ে কাজ করি বা রাজনৈতিক বিশ্লেষক, তাদের একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা যখন আলোচনা করব, সমালোচনা করব, তখন যেন পক্ষ বা বিপক্ষ এমন মাত্রায় চলে না যায় যেটি স্বৈরাচারের আমলে গিয়েছিল। অর্থাৎ আমরা এখানে বসে যারাই কথা বলতাম, দেখা যেত অধিকাংশ মানুষ শেখ হাসিনাকে একেবারে আল্লাহর কাছাকাছি পারলে নিয়ে পৌঁছায় দেয়, ঠিক আবার কিছু মানুষ আছে উল্টা বলতে। কিন্তু বাস্তবসম্মত কথাগুলি বলা দরকার। যেমন ধরেন, এখন অনেক বন্দনা গাওয়া যাইবে, তো সেই বন্দনাগুলি আমি গেয়ে আসলে ওনাকে ছোট করতে চাই না। আর রাইট ট্র্যাকে রাখার জন্য আমাকে সমালোচনাটা থাকলে সরকারের উপর এক ধরনের প্রেসারও থাকে, মানে তাকে রাইট ট্র্যাকে রাখার জন্য এটা হচ্ছে একটা বড় মাধ্যম হতে পারে। আমাদের যেমন তেলের ব্যাপারে এখন যে কমিটি হয়েছে, এটা যেমন পজিটিভ দিক। আবার আমি যদি আলোচনা করি শুরুতে কেন করা হলো না, শুরুতে কেন দাম বাড়ানো হলো না, পাবলিক তো অ্যাকসেপ্ট করেছে। এই সমালোচনা কিন্তু করাটা যৌক্তিক হবে যদি সেই সমালোচনাটা যৌক্তিক হয়। আর যদি আমি প্রথম থেকে ওই অংশটা না বলে শুধু গাইতে থাকি, তাহলে এই ব্যক্তিটা মানে এমন পূজনীয় হয়ে যাবেন যে শেষে উনি নিজেকে আর সামাল দিয়ে রাখতে পারবেন না। এটা আমরা বিগত দিনে বহু মানুষ দেখেছি। এখন যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ঠিক একদিকে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে সমঝোতা বা সহনশীল আচরণ, আবার আরেকদিকে ভীত হয়ে যাচ্ছি এমন কিছু আচরণ পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে আমরা দেখছি যেটি আমাদেরকে আতঙ্কিত করে দেয়, বিগত দিন মনে করায় দেয় যে সমঝোতাহীন যদি অবস্থায় চলে যায় এবং যে ভাষাগুলি সবাই ব্যবহার করছে, তাতে আমরা যদি আশঙ্কা করি যে সামনে আর সমঝোতার সময় থাকছে না, তাহলে আমরা কি দেখি? যুদ্ধ পরিস্থিতি বিশ্বে, আমার অর্থনৈতিক অবস্থা চাপের ভিতর আছে, সেখানে যদি আমার রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি করে, তো আমার অবস্থাটা কি হবে? আমি যাব কোথায়, হতে পারবো কিনা, বা এই অস্থিরতা কাটবে কিনা? নূর খান লিটন, এই অংশে থামায় আপনাকে একটু সুযোগ দেই। মিজানুর রহমানকে জবাবদিহিতার সেই জায়গাটা যদি না নিশ্চিত করতে পারি, সংসদেই যদি সকল সংকটের সমাধান না হয়, বিরোধী দল রাজপথে নামবে এবং নেমেও এসেছে, এর পরিণতি আসলে কি হবে মিজানুর রহমান? ঠিক আছে, আপনার আশঙ্কা যেন ভুল প্রমাণিত হয়, এটা আমার আজকের আকাঙ্ক্ষা। কারণ আমি আপনাকে বলি, সকালটা দেখলে বোঝা যায় আজকে কি হবে। এটা যেমন একটা প্রভাব। আমি এই সরকারের শুরুটা দেখে আপনাকে আমি বলতে চাই, আমাদের এমন হবে না। কারণ আমাদের এখন পর্যন্ত এত শক্তির মানে দল বিএনপি, এবং এত ক্ষমতা নিয়ে এখন আপনার দেশের দেশনায়ক হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আপনি কোথাও পেয়েছেন হেলমেট বাহিনী? হেলমেট বাহিনীকে সময় কি হয়েছে? মাত্র 2 মাস। আমি একটু বলি আমি তো বললামই যে সকালটা দেখলেই তো বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। আর সেখানে আমি এইটুকু বলতে পারি যে গত ক্ষমতায় আসলো 3 মাস ধরেন, কিন্তু ক্ষমতায় আসার আগে তো আরো 3 মাস প্র্যাকটিস করতে হয়েছে। তো সবাই তো জানতো যে বিএনপি আসবে। কোথায়? আমি তো কোথাও দেখিনি হেলমেট বাহিনী হতে।
হেলমেট বাহিনী গজাতে, এবং ওই হেলমেট বাহিনী থেকে শুরু হয়েছিল মব কালচার। সেটা কেন আমলে নিচ্ছে না, সেটাকে কেন আমলে নিচ্ছে না যে সেটা মব কালচার? কিন্তু এখন ঘটনা ঘটছে, আমি বলছি গণপিটুনি হচ্ছে না তা না, কারণ হলো কি, আপনাকে বুঝতে হবে যে দেখেন, আপনি একটা যত দাম দিয়ে একটা বাগান বাড়ি কেনেন না কেন, অথবা বাড়ি কেনেন না কেন, আপনি কিন্তু তার সংস্কার ছাড়া সেখানে বসবাস করতে পারবেন না। আর তাকে যদি নান্দনিক করতে হয়, আপনার কিন্তু অনেক কারুকার্য, অনেক সময় নিয়ে সেটাকে সৌন্দর্য করতে হবে। তা আমি আপনাকে বলতে চাই, এই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষমতায় আসলো, এবং তিনি 17 বছর 17.5 বছরের যে জঞ্জাল, যে প্রশাসন, যে দুর্নীতিবাজ আপনার প্রশাসন, আমলা এবং আরও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, যাদের দ্বারা যে সরকার কাজ করবে, সেখানে তো আপনার ঘাটতি আছে। সেই জঞ্জালকে সরাতে আপনি সময় দেবেন না? সেখানে তো একটু সময় দেওয়া দরকার। 3 মাসে কি হয়? আমাদের 5 বছরের সরকার, আল্লাহ যদি চায় আরো 5 বছর থাকবে। আপনি খেয়াল করে দেখেন, আমার প্রধানমন্ত্রী কিন্তু যশোর ভাষণে একটা কথা বলেছে, সে কিন্তু কোনো ভাষণে ভোলে না জুলাই সনদের কথা। কারণ জুলাই সনদের ভিতরে কি কি 4-5টা নিয়ম, মানে কি বলবো, জুলাই সনদ বাস্তবায়নের কথা তিনি বলেছেন, বারে বারে বলেছে, এবং নট অনলি বলেছে, আমি ইগারলি সেখানে যে সই করে কিন্তু এসেছি। বিরোধী দলকে আশ্বস্ত করা যাচ্ছে না কেন? বিরোধী দল সেই আশ্বাসটা পাচ্ছে না কেন? আচ্ছা, কিন্তু শোনেন, একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দল যে সরকারি দল হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। গণতন্ত্রের সৌন্দর্য হলো বিরোধী দল কিছু ক্ষেত্রে, শোনেন, ওরা তো বার্গেনিং করে করে একটা জায়গায় নিবেই, ওদের দাবি দেওয়ার তো শেষ হবে না। কিন্তু আমার দেখতে হবে সব দাবি কি যুক্তিসঙ্গত কিনা, রেশনাল কিনা, এটা আমার কিন্তু দায়িত্ব। আমার মনে হয় তারেক জিয়া এবং তার যে মানে টিম, তারা এটা নিয়ে, এবং সংশ্লিষ্ট যারা বিএনপি সংশ্লিষ্ট, তারা খুব ভাববান, এবং তাদের ভিতরে অনেক জ্ঞানী লোক আছে, তারা এটা নিয়ে চিন্তা করছে। আপনি দেখেন, এটা তাদের একটা বার্গেনিং হচ্ছে। কি ধরনের ঝগড়া হচ্ছে? কোনো তোষামদি ঝগড়া হচ্ছে, নাকি বের করে দেওয়া হচ্ছে, নাকি কোনো আমলেই নেওয়া হচ্ছে না? আমি তো মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বডি জেস্চার এত ফ্রেন্ডলি এবং এত হেল্পফুল যে বিরোধী দলরা বার্গেনিং করে ইস্যু, মানে কোনো একটা ইস্যু তৈরি করে বার্গেনিংয়ের জন্য, বাট দেখেন আপনি খেয়াল করে, পরক্ষণে কিন্তু তারা হেসে দিচ্ছে, মিলে যাচ্ছে, কারণ প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করতে পেরেছে। আমি প্রধানমন্ত্রী তিনি একজন প্রধানমন্ত্রীর সন্তান, তিনি একজন শহীদ রাষ্ট্রপতির সন্তান, জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী। তাকে আমি আলাদা করে যদি বিএনপিকে চিন্তা করি, সরকার থেকে দলকে যদি আলাদা করে দেখি, তার সেই দলটি কতটুকু সংযত হয়ে থাকতে পারবে, বা শেষ পর্যন্ত আমি আওয়াল ভাইয়ের মাথায় হেলমেট দেখতে পাবো কিনা, সেই আশ্বাসটা আমি পাবো কিনা, একটা বিরতির পরে সেই প্রশ্নগুলো থাকবে আপনাদের কাছে। দর্শক থাকুন সঙ্গে, ফিরছি দেশ সাম্প্রতিক নিয়ে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। মব সহিংসতা ও জনপ্রত্যাশা আজকে আলোচনার বিষয় ছিল, আলোচনায় ফিরতে চাই। এবং মিজানুর রহমান, আপনাকে রেখে গেছিলাম আমি খুব সংক্ষেপে, কিন্তু এই অংশ আমি এই বিষয়গুলো জানতে চাইবো। যে আমি বলছিলাম যে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যখন একটি দল সংসদ পরিচালনা করে বা সংসদে যায়, তখন সেই দলটি এবং তার যে সংগঠনগুলো রয়েছে, তারা আসলে একটা আলাদা ভাবে থাকে। এটা বিএনপির ওপর শুরু থেকে এক ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময়, যে ছাত্রদল অসহিষ্ণু আচরণ করছে, কিংবা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাসবাজি করছে, এ ধরনের অভিযোগগুলো রয়েছে। বিএনপি যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে ঠিক এই মুহূর্তে অবস্থান করছে, এটি আসলে বিরোধী দলের জন্য এক ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা, আপনার কি মনে হয়? খুব সংক্ষেপে। অবশ্যই আপনার খুব মূল্যবান প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি একেবারে কন্টেক্সচুয়াল প্রশ্ন করেছেন, আমি আপনার সাথে একমত। এখানে তো অবশ্যই একটা কি বলবো, যে একটা ভয় আছেই, বিরোধী দলের জন্যও ভয়, এবং কি বলবো, সরকারের জন্যও ভয়। কারণ আমরা আসলে, অনেকে বলে যে কেন 17 বছরের কথা বলি। 17 বছর তো আসলে 4টা সরকারের মেয়াদ এক সরকারই নিয়ে নিল, তো আসবে তো ঘুরে ঘুরে ওই 17 বছরের কিচ্ছা কাহিনী। এর আগে যে কিছু হয়নি তা বলবো না,
কিন্তু আমার হলো যে এখন থেকেই যদি এটা আমাদের দেশে এই প্র্যাকটিসটা আছে কিনা জানি না, যে ছাত্রের নামে আদু ভাইরা থাকছে, তারপরে দীর্ঘদিন সেই একই পজিশনে বসে আছে। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই, একজন ছাত্র যদি মাস্টার্স করে বা পিএইচডি করে তাকে কি ছাত্র বলা যাবে না? তাকেও তো সেটা বলা যায়। কিন্তু আমাদের গোড়ায় সমস্যা কোন জায়গায়, আমরা ছাত্র রাজনীতি করতে আমরা লাইসেন্স দিয়ে দিছি, সেটা একেবারে তৃণমূল থেকে একদম উপর পর্যন্ত, অথবা যুবদল অথবা দল করার জন্য আমরা কিছু লোককে বা কিছু মানুষকে বা বিশাল একটা গোষ্ঠীকে আমরা লাইসেন্স দিয়ে দিয়েছি। কিন্তু আমরা কিন্তু এটা তাদেরকে নিয়ে কখনো আমরা চিন্তা করিনি। তারা এটাও তাদের এক ধরনের, তাদের তো মনস্তাত্ত্বিকভাবে তারা চিন্তা করে এটা তাদের পেশা। তাহলে যদি এটা পেশা হয়, তাদের পেশাদারিত্ব বাড়ানোর জন্য তাদের কিন্তু গ্রুম আপ করা উচিত, তাদের ট্রেন্ড আপ করা উচিত। আর একটা জিনিস, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা উচিত। আপনি বলেন তো, আপনি নিজেও, আপনাকেই আমি একটা প্রশ্ন করি, আপনি কোন শিক্ষায় নৈতিক শিক্ষা পাইছেন? আমি আপনাকে বলি, পিএইচডি পর্যন্ত আমি যাওয়া পর্যন্ত, আমি এতগুলো মাস্টার্স করলাম বা পড়াশোনা যতটুকুই করছি, আমি কোনো বইতে কখনোই নৈতিক শিক্ষা পাইনি। ছোটবেলার শুধু একেবারে যেই ক খ, সেটা আমার ছোটবেলায়, যে সকালে উঠি আমি মনে মনে বলি এইটুকুর পরে, হ্যাঁ ওই বইয়ের পরে আমি আর কোনো বই পাইনি। এখন সময় এসেছে, যারা ক্ষমতায় আছে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের ভাববার চিন্তা আছে, কারণ তাদের একটা অভিজ্ঞতা রাখা উচিত যে গত সরকারটি কিভাবে চলে গিয়েছিল। এই দেশ, এই বাংলাদেশে ইতিহাস কিন্তু খুব করুণ। এই বাংলাদেশে আন্দোলনের ইতিহাস বড় দাগে 3টা, আর সেই সাথে তো 71-এর যুদ্ধ আছে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান, আজকের মতো শেষ করতে হচ্ছে আপনার সাথে। আমি একটু ডাক্তার তহিদুর রহমান আপনার কাছে যেতে চাই। একটা প্রশ্ন রেখেছিলাম যে যখন এত সংখ্যাগরিষ্ঠতা থাকে, তখন আসলে বিরোধী দলের একটা আশঙ্কা বা একটা আতঙ্কের জায়গা তৈরি হয় বিরোধী দলের জন্য। তারা সবসময় হয়তো বা ভাবে যে বিএনপি এখন যা ইচ্ছা তাই করতে পারে, এবং বিএনপির মাথায় এক সময় হেলমেট উঠবে না। এই প্রশ্নের উত্তরটা আমি একটু চাই। আমাদের মাথায় ঠিকই এখন হেলমেট উঠেছে, কিন্তু রাস্তায় এর জন্য, কারণ মানুষজন যাতে আইন ভঙ্গ না করি এটা জন্য আমাদের হেলমেট পড়তে হয়। কারণ আমরা ছাত্র নেতা, পুলিশ যখন ধরবে তখন ওই আগেকার মতো ছাত্রলীগের আমল আমি থ্রেট দেব, ওই সুযোগ নেই। মানে যদি হেলমেট পড়তে হবে, কিন্তু না, হেলমেট পড়তে হবে নিজের সিকিউরিটির জন্য, নিজের সিকিউরিটি পারপাসে পড়তে হবে, কিন্তু সেইটা কখনো হেলমেট বাহিনী হওয়ার সুযোগ নাই। কারণ আমরা নিজেরা নর্মসের মধ্যে আছি, কেউ কোনো পুলিশের সার্জেন্টকে বলতে পারবে না আমি ছাত্রদল নেতা, এই পরিচয় তাকে ছেড়ে দিবে, এইটা আর হবে না। এবং এই কারণে অনেকে শোকজ হয়েছে, আমাদের দলের বহিষ্কার হয়েছে, যে শুধুমাত্র কি এখানে থ্রেট করার জন্য সার্জেন্টকে। তো সেই রাজনীতি আপনি মনে করার কোনো সুযোগ নাই। যে ছাত্রলীগ ওই রাজনীতি করছে, যত খারাপ করছে, তার বিপরীতে সকল ভালো দিয়েই আমাদের মানুষের মন জয় করতে হবে। কারণ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আছে, ছাত্র সংসদে আমাদের ফেরত আসতে হবে, কামব্যাক করতে হবে। এটার জন্য আমাদের নর্মসটা, আমাদের হেলমেট পরবো কিন্তু নিজের সেফটির জন্য এবং আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা জানার জন্য। কখনো এই হেলমেট দিয়ে অন্য কারো কোনো ক্ষতি হবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাহিদুর রহমান আওয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নূর খান লিটন, সব শেষ প্রশ্নটা, এই প্রশ্নটা খুব আমি আগলে রেখেছিলাম আপনাকে করব বলেই, সেটা হলো যে আমরা বারবার বলি জনগণই সকল ক্ষমতার উৎস। আদতে সেই জনগণ শেষ পর্যন্ত রাজনৈতিক যে চর্চা সেটিতে কতটুকু ভাগ পায়? শোনেন, এই আলোচনায় যাবার আগে আমি 1 মিনিট সময় চেয়েছিলাম, সেই জায়গাটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমরা তো এখন সবাই এক আলোচনা নিয়ে আসছি 3 মাস সময়, আর পূর্বে তো আরো ছিল প্রস্তুতির সময়। আমরা কি দেখেছি, একটা জিনিস ভালো লাগলো যে বিএনপি মানে ছাত্র দলের পক্ষ থেকে যেটা বললো যে এর আগে বহিষ্কার হয়েছে, এইটা সাধারণত স্বীকার করতে চায় না। আমরা যদি পূর্বের 3 মাস বা 6 মাস বা 1 বছরের হিসাব করি, তাহলে আমরা দেখব যে বিএনপির অসংখ্য নেতাকর্মী, ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী, যুব দলের অসংখ্য নেতাকর্মী শোকজ খেয়েছেন, বহিষ্কার হয়েছেন, সাসপেন্ড হয়েছেন নানানভাবে, এবং তারেক জিয়া সাহেব এটা করেছেন। পত্রপত্রিকায় এই নিউজগুলি আছে, এবং কোথায় বালুমহল দখল করেছে, কোথায় ব্যবসা প্রতিষ্ঠান, কোথায় ট্যাক্সি স্ট্যান্ড দখল করেছে, এগুলি আছে। এই জন্য বলার সুযোগ নেই যে বিগত 3 মাস খুব ভালো ছিল, এখনকার 3 মাসও ভালো। বিগত 3 মাস খুব ভালো ছিল, এটা বলার সুযোগ নেই। পত্রপত্রিকা এবং তাদের সিদ্ধান্ত দিয়ে বোঝা যায়। আরেকটা হচ্ছে, দেখেন, আমরা যখন আলোচনা করি, আমরা একটা জিনিস হচ্ছে যে 17 বছর রাষ্ট্রীয় মদদে সমস্ত ঘটনা ঘটেছে, যেটা একেবারে ফ্যাসিজমের যে কাজগুলি সেটা। কিন্তু তার আগেও চারিত্রিকভাবে আমাদের এই দোষী না এমন কোন রাজনৈতিক সংগঠন বাংলাদেশে ক্ষমতায় ছিল, এটা আমি বলতে পারবো না। এখন সময় এসছে যে ওই যে আপনি যেটা বললেন যে জনগণের
ক্ষমতা, জনগণের মানে জনগণই চূড়ান্ত অর্থে ক্ষমতার মালিক, এই জায়গাটি কি কথায় কথা থাকবে, না এইটা প্র্যাকটিক্যালি আমরা দেখব রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা সব সময় জনগণকে দৃশ্যপত্রে রেখে পরিকল্পনা করবেন, বাস্তবায়ন করবেন, কার্যক্রম সেইভাবেই সেই লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবেন। এটি নির্ভর করবে আগামী দিনগুলিতে জনগণকে কতটা মাথায় রেখে এই কর্মসূচিগুলি, এই কাজগুলি তারা করেন সেটার উপর। আমরা যদি দেখি যে আগামীতে এরকম উঠাই নিয়ে যাচ্ছে, তারপর 2 দিন পরে তাকে ইন্টারোগেশনের নামে 3 দিন পরে থানায় দিবে যে একদিন আগে গ্রেফতার করেছি। অসংখ্য ধন্যবাদ নূর এই খান ধরনের লিটন। ঘটনা যাতে না হয়। সময় অনেক কম, জানতে চাচ্ছিলাম আরো অনেক কিছু, কিন্তু সময় আমার হাতে খুবই কম, আমি খুবই অসহায়। আজকের মতো শেষ করতে হবে। নূর খান লিটন, ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল এবং মিজানুর রহমান, তিনজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক শেষ করতে চাই আজকের মতো। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, শুভরাত্রি।